কল্পনা করুন, আপনি একটি বিমানে বসে আছেন। চারপাশে মানুষ ঘুমিয়ে পড়েছে। কেউ সিনেমা দেখছে, কেউ বই পড়ছে, কেউ হয়তো পরিবারের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে। সব কিছু স্বাভাবিক, কিন্তু কয়েক ঘন্টা পর সেই বিমানটি পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটিতে পরিণত হবে। 8ই মার্চ 2014 সাল, মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। রাত তখন 12টা 41 মিনিট। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 বেনজিয়াংয়ের উদ্দেশ্যে আকাশে উড়ে যায়। বিমানটি ছিল বিশ্বের অন্যতম নিরাপদ নির্ভরযোগ্য একটি যাত্রীবাহী বিমান। বিমানে ছিলেন মোট 239 জন মানুষ, 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য। বিমানটি যখন প্রায় 35,000 ফুট উচ্চতায় স্থির গতিতে উড়ছিল, তখন ককপিট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে সবকিছু স্বাভাবিক ছিল। কোনো বিপদের সংকেত ছিল না, কোনো যান্ত্রিক ত্রুটির রিপোর্টও আসেনি। কয়েক মিনিট পর বিমানটি মালয়েশিয়ার আকাশ সীমা ছেড়ে ভিয়েতনামের নিয়ন্ত্রণে প্রবেশ করার কথা। এটি ছিল সম্পূর্ণ রুটিন প্রক্রিয়া। রাত 1টা 19, ককপিট থেকে শেষবারের মতো একটি শান্ত কণ্ঠ ভেসে আসে, গুড নাইট মালয়েশিয়ান 370। এটিই ছিল MH370-র শেষ রেডিও যোগাযোগ। তখনও কেউ বুঝতে পারেনি এই কয়েকটি শব্দ ইতিহাসের অন্যতম রহস্যময় শেষ বার্তা হয়ে থাকবে। মাত্র 1-2 মিনিট পর হঠাৎ করেই বিমানের ট্রান্সপন্ডার কাজ করা বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানের পরিচয়, উচ্চতা এবং অবস্থান জানতে পারে। এটি বন্ধ হয়ে গেলে বিমানটি সাধারণ বেসামরিক রাডারে কার্যত অদৃশ্য হয়ে যায়। প্রথমে নিয়ন্ত্রকরা ভেবেছিল হয়তো সামরিক যোগাযোগ সমস্যা হয়েছে। এই ধরনের ঘটনা খুবই বিরল হলেও অসম্ভব নয়। কিন্তু কয়েক মিনিট পেরিয়ে গেল, কোনো উত্তর নেই। ভিয়েতনামের নিয়ন্ত্রকরা বরাবর ডাকলেন, কোনো সাড়া নেই। তখনই পরিস্থিতি স্বাভাবিকের বাইরে চলে যেতে শুরু করলো। রাডারের গোপন তথ্য। ঘণ্টাখানেক পরে মালয়েশিয়ার সামরিক রাডারের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা অবাক হয়ে যান। বিমানটি আকাশ থেকে হঠাৎ উধাও হয়ে যায়নি, বরং ট্রান্সপন্ডারের বন্ধ হওয়ার পরও সেটি সামরিক রাডারে ধরা পড়েছিল। আরও অবাক করার বিষয়, বিমানটি বেনজিয়াংয়ের দিকে যাচ্ছিল না। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে ঘুরে মালয় উপদ্বীপের ওপর দিয়ে ফিরে যাচ্ছিল। এটি কোনো ছোটোখাটো মোড় ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত গতিপথ পরিবর্তনের মতো। তদন্তকারীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন তুললেন, কেন? যদি যান্ত্রিক সমস্যা হতো তবে কি পাইলট নিকটবর্তী বিমানবন্দরে ফিরতে চাইছিলেন, নাকি ককপিটে এমন কিছু ঘটেছিল যা বাইরের কেউ জানতো না? শুধুই নীরবতা। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এই পুরো সময়ে কোনো মিড ডে বার্তা পাঠানো হয়নি, কোনো জরুরি কোডও পাঠানো হয়নি। যদি ককপিটে আগুন লাগতো, যদি ইঞ্জিনে বড় ধরনের সমস্যা হতো, তাহলে সাধারণত পাইলটরা কয়েক সেকেন্ডের মধ্যেই জরুরি বার্তা পাঠানোর চেষ্টা করতেন। কিন্তু MH370-র ক্ষেত্রে শুধু নীরবতা। এই নীরবতায় তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় ধাঁধা হয়ে ওঠে। সময় ফুরিয়ে আসছে। এদিকে বিমানের যাত্রীদের পরিবারের সদস্যরা তখনও কিছুই জানতেন না। কেউ বেইজিং বিমানবন্দরে প্রিয়জনকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন, কেউ ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন, কিন্তু ফোন বন্ধ। সময় পেরিয়ে যাচ্ছে, উদ্যোগ বাড়ছে, আর ঠিক তখনই তদন্তকারীদের হাতে আসে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র। বিমানটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়নি। পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একটি স্যাটেলাইট তখনও বিমানের কাছ থেকে ক্ষীণ সংস্ক্রিয় সংকেত পাচ্ছিল। এই সংকেতে অবস্থান লেখা ছিল না, তবুও এই কয়েকটি তথ্যই পরবর্তী তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রে পরিণত হয়, এবং সেখান থেকেই শুরু হয় এমন এক অনুসন্ধান যা ইতিহাস আগে কখনো দেখেনি। একটি বিমান যেটিকে কেউ দেখতে পাচ্ছেন না, কোনো রেডিও যোগাযোগ নেই, কোনো রাডার সিগন্যাল নেই, তাহলে তদন্তকারীরা কীভাবে খুঁজে বের করবে সেটি কোথায় গেল? ঠিক তখনই সামনে আসে এমন একটি প্রযুক্তি যা হয়তো MH370-র শেষ যাত্রার একমাত্র নীরব সাক্ষী ছিল। সেটি হলো স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। মহাকাশ থেকে আসা ক্ষীণ সংকেত। যদিও বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে গিয়েছিল, তবুও বিমানের একটি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম নির্দিষ্ট সময় অন্তর সক্রিয়ভাবে সংক্ষিপ্ত হ্যান্ডশেক সিগন্যাল পাঠাচ্ছিল। এটি কোনো ফোন লক ছিল না, কোনো বার্তাও নয়, শুধু একটি ছোট্ট সংকেত যা জানাচ্ছিল বিমানটি তখনও কোথাও আকাশে ছিল। প্রথমে এই সংকেতটিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু পরে বিজ্ঞানীরা বুঝতে পারে এই সিগন্যালের মধ্যেই লুকিয়ে থাকতে পারে পুরো রহস্যের চাবিকাঠি। দুটি সম্ভাব্য পথ। স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দুটি সম্ভাব্য রুট বের করে। প্রথমটি উত্তর দিকে, দ্বিতীয়টি দক্ষিণ দিকে। উত্তরের রুট ধরে গেলে বিমানটি মধ্য এশিয়ার বিভিন্ন দেশের ওপর দিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই দেশগুলির কোনো রাডারেই এমন কোনো বিমান ধরা পড়েনি। তাহলে কি দক্ষিণের পথটাই সত্য? এই ধরনের উত্তর খুঁজতেই আরও গভীর বিশ্লেষণ শুরু হয়। শেষ 7টি সংকেত। স্যাটেলাইটে মোট 7বার বিমানের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগের সংরক্ষণ করেছিল। প্রতিটি সংকেতের সময় আলাদা ছিল। বিজ্ঞানীরা এই সংকেতগুলির সময়, দূরত্ব এবং রেডিও তরঙ্গের পরিবর্তন বিশ্লেষণ করে অনুমান করেন বিমানটি ধীরে ধীরে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়ছিল। যদি এই বিশ্লেষণ সঠিক হয়, তাহলে MH370 পৃথিবীর সবচেয়ে নির্জন সমুদ্র অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল। পৃথিবীর সবচেয়ে কঠিন অনুসন্ধান এলাকা, দক্ষিণ ভারত মহাসাগর, এমন একটি জায়গা যেখানে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু জল, কোনো জনবসতি নেই, নিয়মিত জাহাজ চলাচলও খুব কম। সমুদ্রের গভীরতা
অনেক জায়গায় 5,000 থেকে 6,000 মিটারেরও বেশি, এখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। তলদেশে রয়েছে বিশাল পাহাড়, গভীর খাদ এবং সমান পাথরের গঠন। যদি বিমান সত্যিই এখানে পড়ে থাকে তাহলে সেটিকে খুঁজে পাওয়া যেন খড়ের গাদায় একটি ছুঁচ খোঁজার মতো। শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় অনুসন্ধানের অভিযান। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্র এবং আরও অনেক দেশ এই অনুসন্ধানে যোগ দেয়। ডজন ডজন বিমান আকাশে উঠতে থাকে, অসংখ্য জাহাজ সমুদ্র চষে বেড়ায়, স্যাটেলাইট থেকে প্রতিদিন নতুন নতুন ছবি বিশ্লেষণ করা হয়। যখনই সমুদ্রের কোনো ভাসমান বস্তু দেখা যায় সবাই আশা করত হয়তো এবার রহস্যের সমাধান মিলবে, কিন্তু প্রতিবারই হতাশা। কখনো সেগুলি ছিল জাহাজের আবর্জনা, কখনো ভাসমান কাঠ, কখনো মাছ ধরার সরঞ্জাম। MH370-র কোনো নিশ্চিত চিহ্ন নেই, আশা প্রায় শেষ। কিন্তু তখনই মাসের পর মাস কেটে গেল। অনেকেই বিশ্বাস করতে শুরু করলেন হয়তো এই বিমান আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। 1 বছর, তারপর আরও কয়েক মাস, বিশ্বের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান চললেও MH370 যেন পৃথিবীর থেকে সম্পূর্ণ মুছে গিয়েছিল। কোনো ব্ল্যাক বক্স নেই, কোনো প্রধান ধ্বংসাবশেষ নেই, কোনো নিশ্চিত উত্তর নেই। ধীরে ধীরে মানুষের আগ্রহ কমতে শুরু করেছিল। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো এই রহস্য কোনোদিনও সমাধান হবে না। কিন্তু 2015 সালের 29 জুলাই ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত রিইউনিয়ন একজন কর্মী দূরে ধাতব অংশ দেখতে পান। প্রথমে তিনি ভাবেন এটি হয়তো কোনো জাহাজের ভাঙা অংশ, কিন্তু কাছাকাছি গিয়ে তিনি বুঝতে পারেন এটি দেখতে অনেকটা বিমানের ডানার মতো। সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়, আর কয়েক ঘন্টার মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে বিশ্বের সংবাদ মাধ্যমে। ফরেন্সিক পরীক্ষা শুরু, বাস্তব অংশটি ফ্রান্সে পাঠানো হয়, কারণ রিইউনিয়ন দ্বীপটি ফরাসি প্রশাসনের অধীনে। সেখানে বিমান দুর্ঘটনা বিশেষজ্ঞরা প্রতিটি ইঞ্চি পরীক্ষা করতে শুরু করে। ধাতব অংশটির গঠন, রং, অভ্যন্তরীণ কাঠামো এমনকি ছোট ছোট সিরিয়াল নাম্বারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। কয়েক দিনের বিশ্লেষণের পর বিশেষজ্ঞরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছান। এটি একটি ফ্ল্যাপেরন, অর্থাৎ বিমানের ডানার এমন একটি অংশ যা উড্ডয়ন এবং অবতরণের সময় নিয়ন্ত্রণে সাহায্য করে। আর সিরিয়াল নাম্বার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় এই অংশটি মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 বোয়িং 777 বিমানেরই ছিল। এটিই ছিল প্রথম নিশ্চিত প্রমাণ যে MH370 সমুদ্রে বিধ্বংস হয়েছে। কিন্তু রহস্য কি শেষ হলো? না, এখান থেকেই নতুন প্রশ্নের জন্ম হলো। যদি বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে পড়ে থাকে তাহলে ধ্বংসাবশেষটি হাজার হাজার কিলোমিটার দূরের এই দ্বীপটি কীভাবে পৌঁছালো? উত্তর খুঁজতে সমুদ্র বিজ্ঞানীরা ভারত মহাসাগরের শোধ নিয়ে গবেষণা শুরু করেন। কম্পিউটার মোড ব্যবহার করে তারা দেখেন দক্ষিণ ভারত মহাসাগর থেকে ভাসমান কোনো বস্তু বছরের পর বছর ধরে স্রোতের টানে আফ্রিকার উপকূল এবং রিইউনিয়ন দ্বীপে পৌঁছাতে পারে। এই বিশ্লেষণ তদন্তকারীদের ধারণাকে আরও শক্তিশালী করে। কিন্তু মূল ধ্বংসাবশেষ এখনও কোথায়? আরও টুকরো, আরও প্রশ্ন, আরও কিছু ধ্বংসাবশেষ উদ্ধার হয়। কিছু অংশ বিশেষজ্ঞরা MH370 বলে নিশ্চিত করেন, আবার কিছু অংশের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিটি নতুন টুকরো যেন একই কথাই বলছিল, বিমানটি সম্ভবত দক্ষিণ ভারতের মহাসাগরের শেষ যাত্রা শেষ করেছিলেন। কিন্তু কিভাবে? নিয়ন্ত্রিতভাবে সমুদ্রে নামানো হয়েছিল, নাকি জ্বালানি শেষ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়েছিল? কিন্তু দুটি জিনিস এখনও নিখোঁজ: ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার, যা আমরা ব্ল্যাক বক্স নামে চিনি। এই দুটি যন্ত্রই বলতে পারত শেষ মুহূর্তে ককপিটে কী ঘটেছিল, পাইলট কী বলেছিলেন, কোন অ্যালবাম বাজছিল, আর বিমানটি ঠিক কী অবস্থায় ছিল। কিন্তু যতক্ষণ এগুলি উদ্ধার না হচ্ছে ততক্ষণ এমএএইচের রহস্য পুরোপুরি উন্মোচিত হবে না। প্রতিটি তথ্যেই কিছু শক্তিশালী দিক আছে, আবার প্রতিটি তথ্যেই এই কিছু না কিছু দুর্বলতা রয়েছে। এই কারণেই এত বছর পরেও তদন্তকারীরা কোনো একটি ব্যাখ্যাকে চূড়ান্ত সত্য বলে ঘোষণা করতে পারেনি। কিন্তু এখনও একটি প্রশ্নের উত্তর বাকি। আজ 11 বছর পরেও যদি MH370-কে খুঁজে বের করার চেষ্টা কি পুরোপুরি থেমে গেছে, নাকি সমুদ্রের গভীরে এখনও চলছে না সত্যি অনুসন্ধান? 2014 সালের সেই রাতে দিন কেটে গেছে, মাস কেটে গেছে, তারপর বছর, কিন্তু একটি প্রশ্ন আজও ঠিক আগের মতোই রয়ে গেছে: MH370 আসলে কোথায়? পৃথিবীর ইতিহাসে অসংখ্য বিমান দুর্ঘটনা ঘটে, বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই দুর্ঘটনাস্থল খুঁজে পাওয়া গেছে। কিন্তু MH370 যেন পৃথিবীর বুকে থাকে না, ইতিহাসের পাতার মধ্যে থেকেই ছড়িয়ে গেছে। আর সমুদ্রে এমন সব জায়গা অনুসন্ধান করা হয় যেখানে আগে কোনো মানুষ বা যন্ত্র পৌঁছায়নি। রহস্য কেন আজও জীবিত? কারণ এখনও 4টি বড় প্রশ্নের উত্তর মেলেনি। বিমানটি কেন নির্ধারিত পথ ছেড়ে অন্য দিকে ঘুরে গিয়েছিল? কেন কোনো জরুরি বার্তা পাঠানো হয়নি? ককপিট শেষ মিনিটে ঠিক কী ঘটেছিল? ব্ল্যাক বক্স আজও কোথায়? এই 4টি প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত MH370 রহস্য পুরোপুরি সমাধান হবে না। হয়তো একটি সত্য প্রকাশ পাবে, হয়তো কখনই নয়। আর ঠিক এই কারণেই MH370 আজও বিশ্বের সবচেয়ে অমীমাংসিত বিমান রহস্যগুলির একটি। আপনার কি মনে হয় MH370-র সঙ্গে আসলে কী ঘটেছিল? এটি কি শুধু একটি দুর্ঘটনা ছিল, নাকি এমন কিছু ঘটেছিল যা সত্যি এখনও আমাদের অজানা? আপনার মতামত কমেন্টে জানান। যদি এই ডকুমেন্টারিটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাস্তব রহস্য, ইতিহাস ও অনুসন্ধানমূলক ডকুমেন্টারির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।